আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ভারত অধীর আগ্রহে অপেক্ষা করছে বললেন দীনেশ ত্রিবেদী। সবার আগে বাংলাদেশ স্লোগানে একাত্মতা প্রকাশ। ঢাকা দিল্লি বাণিজ্য অগ্রগতি দুই দেশের রাজনৈতিক সম্পর্কে ভূমিকা রাখবে ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধি দলের আশা। একসাথে কাজ করতে আগ্রহী এফবিসিসিআই। কর ব্যবস্থাপনা দুর্নীতি ও হয়রানি মুক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রীর। বিদেশি সহায়তায় নির্ভরতা কমিয়ে রাজস্ব আহরণে অভ্যন্তরীণ আয়ের উৎস খোঁজার আহ্বান। এবং বাজারে নিত্যপণ্যের দাম স্থিতিশীল, দাবি বাণিজ্যমন্ত্রীর। বেড়েছে কিছু সবজির দাম, সারের পর্যাপ্ত মজুদের পরও ষড়যন্ত্র করে সংকট দেখানো হচ্ছে। শুনছিলেন বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ভারত অধীর আগ্রহে অপেক্ষা করছে। রাজধানীতে সফররত ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধি দলের সংবর্ধনা অনুষ্ঠানে এমন কথা জানালেন দেশটির হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, বর্তমান সরকার সবার আগে বাংলাদেশ স্লোগান নিয়ে কাজ করছে। ভারতও একই কথায় বিশ্বাসী। ত্রিবেদী বলেন, পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে যে কোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের সুযোগ রয়েছে। অন্যদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল দিল্লিতে এক ব্রিফিংয়ে বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে গভীর আন্তরিকতা নিয়েই আমন্ত্রণ জানানো হয়েছে, কারণ প্রতিবেশীর সাথে ইতিবাচক সম্পর্ক চায় নরেন্দ্র মোদী সরকার। সবার আগে বাংলাদেশ, and we have the Viksit Bharat. The goals are same. There is just no difference. Move on. I'm not telling that you forget the past, but keep the past and sort out the difference of the past. India desires positive, constructive and forward-looking relations with Bangladesh based on mutuality of interest and reciprocity. বাংলাদেশ ও ভারতের বাণিজ্যিক সম্পর্ক দুই দেশের রাজনৈতিক সম্পর্কের উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে বলে জানিয়েছেন সফররত ভারতীয় ব্যবসায়িক প্রতিনিধি দল। এফবিসিসিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে দুদেশের বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে একসাথে কাজ করার কথা জানায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। দেখুন তরিক ইসলামের রিপোর্ট। জুলাই অভ্যুত্থানের রাজনৈতিক পট পরিবর্তনের পর টানাপোড়েনে পড়ে বাংলাদেশ ভারত সম্পর্ক। ব্যাহত হয় দুদেশের ব্যবসা বাণিজ্য। এমন বাস্তবতায় বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নিতে একদিনের সফরে বাংলাদেশে আসে ভারতের কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি সিআইআই এর প্রতিনিধি দল। সংক্ষিপ্ত সফরে ভারতের প্রতিনিধি দল বৈঠক করেন সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সংগঠনের সাথে। দুপুরে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাথে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে সিআইআই এর প্রতিনিধি দল জানায়, বাংলাদেশের সাথে G2G বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে চায় সংগঠনটি। সুপারিশ করেন বাণিজ্যিক টাস্কফোর্স গঠনের। দুটো সরকার যখন দেখবে যে দু দেশের বিজনেস কমিউনিটি টাস্ক ফোর্স হয়েছে, নিজেদের মধ্যে কথাবার্তা বলছে, প্রস্তাব নিয়ে আসছে, ইট ক্রিয়েটস আ পজিটিভ অ্যাটমসফিয়ার। আমরা খুব পেশেন্ট লিসেনিং পেয়েছি। আমরা দেশেও যখন কথা বলি ডেফিনেটলি আমাদের গভর্নমেন্টের সাথে, এখানকার গভর্নমেন্টের সাথে আপনার ওরা দুজনেরাই আমাদের বক্তব্য শোনেন। বাণিজ্য বাড়াতে ভারতের উদ্যোগকে ইতিবাচক বলছেন ব্যবসায়ীরা। শুল্কায়ন সহ বাণিজ্যিক বাধা দূর করতে সিআইআই এর প্রতি আহ্বান জানান এফবিসিসিআই প্রশাসক। দুদেশের বাণিজ্য বৃদ্ধিতে মানে অশুল্ক বাধা যেগুলো আছে, যেগুলো অনেক সময় আমরা পলিটিক্যালি কানেক্টেডও বলে থাকি, সো এই বাধাগুলো দূর করার ক্ষেত্রে তারাও তাদের সরকারের উপরে মানে চাপ প্রয়োগ না বলে আমি বলি যে তারা মানে আলোচনাটা আরেকটু মানে জোরদার করবেন, যাতে করে এই অশুল্ক বাধাটা দূর হয়। এ সময় অবকাঠামো, স্বাস্থ্য ও প্রযুক্তি খাতে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে একসাথে কাজ করার কথা জানান বক্তারা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। মানুষ যাতে স্বেচ্ছায় কর দেয় সেই পরিবেশ নিশ্চিতে কর ব্যবস্থাপনা ও আদায় পদ্ধতি সহজ, দুর্নীতি ও হয়রানিমুক্ত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীতে দ্বিতীয় রাজস্ব সম্মেলনে তিনি বলেন, একই করদাতাদের ওপর বারবার করের বোঝা বাড়িয়ে রাজস্ব বৃদ্ধির নীতি টেকসই পদ্ধতি নয়, বরং কর প্রদানে সক্ষম ব্যক্তিদের শনাক্ত করে তাদের করের আওতায় আনতে হবে। তাছাড়া বিদেশি সহায়তায় নির্ভরতা ভবিষ্যৎ প্রজন্মের ওপর অতিরিক্ত ঋণের বোঝা চাপিয়ে দেবে বলেও মনে করেন তিনি। তাই রাজস্ব আহরণে অভ্যন্তরীণ আয়ের উৎস খুঁজে বের করার কথা বলেন তারেক রহমান। রিপোর্ট করছেন মইনুল আহসান।
ভারপ্রাপ্ত সচিব অভ্যন্তরীণ সম্পদ। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর আয়োজনে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন 2026-এ যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সারা দেশ থেকে আসা রাজস্ব কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন। বিএনপি সরকার দায়িত্ব নেয়ার পর থেকে জুনের শেষ পর্যন্ত রাজস্ব আহরণের পরিমাণ ছিল ইতিবাচক বলে জানান এনবিআর চেয়ারম্যান। এ সময় রাজস্ব কর্মকর্তারা তাদের নানা পেশাগত সমস্যার কথা তুলে ধরেন। উই ওয়ান্ট রিফর্ম এবং ডিফর্ম, এই দুটার মধ্যে হেয়ারলাইন ডিফারেন্স আছে। গত বছর আন্দোলনের এক পর্যায়ে দক্ষ এবং যোগ্য অফিসারদের একটা বড় অংশকে শাস্তিমূলক ব্যবস্থার আওতায় আনা হলো। প্রতি 100 টাকা আদায়ে জাতীয় রাজস্ব বোর্ডের পরিচালন ব্যয় মাত্র 21 পয়সা। আমাদের লজিস্টিক সাপোর্টস এবং ইনফ্রাস্ট্রাকচারে আমাদের যে সুবিধা অপ্রতুল তারই প্রমাণ রাখে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাজস্ব বিভাগের সংস্কার নিয়ে কর্মকর্তাদের উদ্বেগের কোনো কারণ নেই। রাজস্ব নীতি বিভাগ এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ সৃজনের মাধ্যমে আমরা আরো দক্ষ ও গতিশীল রাজস্ব ব্যবস্থা প্রতিষ্ঠা করতে সক্ষম হব। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের পর জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকার একটি ভঙ্গুর অর্থনীতির মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে। তিনি বলেন, ফ্যাসিবাদী শাসন শোষণের অভিশাপ থেকে রাষ্ট্রের অন্য সকল প্রতিষ্ঠানের মতো জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত থাকতে পারেনি। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এবার আমাদের অর্থাৎ বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর পালা। দেশের জনগণ বর্তমানে এনবিআরকে একটি নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসাবে প্রত্যাশা করে। সরকার প্রধান বলেন, এনবিআর এর কর্মকর্তাদের সাফল্যের উপরই সরকারের সকল উন্নয়ন পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়নের সফলতা অনেকাংশে নির্ভরশীল। অন্তর্বর্তী সরকারের সময় সংস্কার ইস্যুতে এনবিআর এর আন্দোলনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের ক্ষতি হয় এমন কিছু করা থেকে বিরত থাকতে হবে। ইন্টারিম গভর্নমেন্টের সময় এনবিআরে যেই দুঃখজনক ঘটনাটি ঘটেছিল, আমরা চাই আপনারা নিরাপদে স্বস্তি নিয়ে আপনারা দেশ গঠনে কাজ করুন। আসুন আমরা যে কোনো ধরনের বিশৃঙ্খলাকে পরিহার করার চেষ্টা করি। বিশ্ব অর্থনীতি দ্রুত পরিবর্তিত হচ্ছে উল্লেখ করে সরকার প্রধান বলেন, এমন বাস্তবতায় সমস্যা, সম্ভাবনা এবং চ্যালেঞ্জ মোকাবেলায় রাজস্ব কর্মকর্তাদের বহুমাত্রিক দক্ষতা অর্জন এখন সময়ের দাবি। ডিজিটাল ইকোনমি, ই-কমার্স, ট্রান্সফার প্রাইসিং, ইন্টারন্যাশনাল ট্যাক্সেশন, ট্রেড ফাইন্যান্স, ফাইন্যান্সিয়াল ক্রাইম, মানি লন্ডারিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই সবগুলো বিষয় সম্পর্কে সুস্পষ্ট নলেজ থাকাটা বোধহয় এখন অত্যন্ত প্রয়োজন। প্রধানমন্ত্রী বলেন, একটি ভালো রাজস্ব ব্যবস্থা এমন হওয়া দরকার যেখানে মানুষ কর দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তিনি বলেন, কর প্রদান পদ্ধতি যথাসম্ভব দুর্নীতি ও হয়রানিমুক্ত এবং সহজ করা দরকার। সীমিত সংখ্যক নিয়মিত করদাতার উপরে নির্ভরতা হ্রাস করতে হবে মনে হয়। করদাতা ও রাজস্ব প্রশাসনের মধ্যে আস্থার সম্পর্কেও আরও শক্তিশালী করা প্রয়োজন। আধুনিক কর প্রশাসনের উদ্দেশ্য শুধুমাত্র বেশি কর আদায় নয়, বরং বেশি সংখ্যক মানুষকে স্বেচ্ছায় কর প্রদানে উৎসাহিত করা। পরে অতিথিদের নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজস্ব সম্মেলনের বিভিন্ন স্টল ও মিউজিয়াম ঘুরে দেখেন। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। মহাসড়কে 3 চাকার যানবাহন চলতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘন রোধে এআই প্রযুক্তির অটো ফাইন সিস্টেম উদ্বোধনে তিনি একথা বলেন। এআই ক্যামেরা ব্যবহারে চাঁদাবাজি বন্ধ হবে বলে আশাবাদী মন্ত্রী। সড়ক মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে আইন প্রয়োগের পাশাপাশি জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুল সালামকে সাথে নিয়ে সাজ্জাদ জাহানের রিপোর্ট। রাজধানীর 19টি গুরুত্বপূর্ণ মোড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহারে সুফল মিলছে। এরই ধারাবাহিকতায় এবার ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘন রোধে এআই ভিত্তিক অটো ফাইন সিস্টেম চালু করছে সরকার। মঙ্গলবার নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকায় এই নতুন প্রযুক্তির উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এআই প্রযুক্তির মাধ্যমে অটোফাইন সিস্টেমে মহাসড়কে যানবাহনের শৃঙ্খলা ফিরবে। দুর্ঘটনা রোধে মহাসড়কে কোনো প্রকার 3 হুইলার চলতে দেওয়া হবে না বলেও জানান তিনি। যেখানে সাইন সিগন্যাল দেওয়া আছে সেটা অমান্য করলে তার উপরে ফাইন আরোপ করা হবে। অটোমেটিক্যালি এটা বিআরটি এর কাছে চলে যাবে
এবং টেলিফোনিক মেসেজের মাধ্যমে সে গাড়ির মালিকের কাছে, যার নামে রেজিস্ট্রেশন, তার কাছে সেই মেসেজ পৌঁছে যাবে। এআই প্রযুক্তি বাস্তবায়নের ফলে সড়ক মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। মহাসড়কে যে চাঁদাবাজি হয় সেটা মালিক পক্ষ থেকে হোক, শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে হোক বা পুলিশের পক্ষ থেকে হোক, সবকিছু ক্যামেরায় যেহেতু রেকর্ডেড থাকবে, আশা করি এই প্রবণতাটা কমবে এবং আমি বিশ্বাস করি জনগণের সহযোগিতায় আমরা মহাসড়কে চাঁদাবাজি বন্ধ করতে পারব। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত গুরুত্বপূর্ণ স্থানগুলোতে 1427টি এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। রাজধানী সহ দেশের প্রধান শহরগুলোতে নারীদের যাতায়াত সহজ ও নিরাপদ করতে বিশেষ পিঙ্ক বাস সার্ভিস চালু করেছে বিআরটিসি। বাসের চালক থেকে শুরু করে সুপারভাইজার, হেল্পার সবাই নারী। প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় চলবে 14টি পিঙ্ক বাস। উদ্বোধনের পর সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তৌহিদুর রহমান নিশানের রিপোর্ট। রাজধানীর গণপরিবহনে নারীদের যাতায়াত রীতিমতো এক যুদ্ধ। প্রতিনিয়ত ভিড় ঠেলে বাসে ওঠা সহ নানা হয়রানির শিকার হতে হয় নারীদের। এসব ভোগান্তির থেকে মুক্তি দিতে বিশেষ পিঙ্ক বাস সেবা চালু করেছে সরকার। এরই মধ্যে 14টি বাসের জন্য 14 জন নারী চালক এবং 25 জন নারী কন্ডাক্টরকে প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করা হয়েছে। নারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি বাসে বসানো হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা। একজন নারী হয়ে আরেকটা নারীকে খুব নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছায় দেওয়া এবং নিয়ে আসার যে ব্যাপারটা খুবই আনন্দদায়ক। যদি আমাদের ড্রাইভার ভাইয়েরা যারা আছে তারা যদি আমাদের সহযোগিতা করে তাহলে আমাদের চ্যালেঞ্জটা অনেক কমে চলে আসবে। কর্মজীবী নারীরা যাতায়াত করতে গিয়ে যে সীমাহীন ভোগান্তির শিকার হন তা লাঘবে গোলাপি বাস চালুর উদ্যোগ নেওয়া হয় বলে জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। সংসারের অর্থনীতি এবং সংসারের ড্রাইভিং সিটে আছে নারী পরিবারের, অতএব তাদের যোগ্যতা সম্পূর্ণভাবে রাষ্ট্রের প্রয়োজনে কাজে লাগানোর জন্য তাদের একটা নিরাপদ যাতায়াত দরকার হয়। নারীরা পাছে উঠার আগে বা যাত্রার আগে যাত্রী বান্ধব পরিবেশ পাবে, অর্থাৎ ওয়েটিং এর সময়। এরপর বাসে উঠার পর সে একটা নারী বান্ধব বাস পাবে। প্রাথমিক পর্যায়ে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় এই সেবা শুরু হয়েছে। প্রতিদিন রাজধানী ও বড় শহরগুলোতে যাতায়াত করা বিপুল সংখ্যক কর্মজীবী নারী ও শিক্ষার্থীরা এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা। 5 আগস্টের পর কারাগার থেকে 690 জন বন্দী পলাতক রয়েছে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন। এর মধ্যে 166 জনের কোনো তথ্য নেই কারা কর্তৃপক্ষের কাছে। রাজধানীতে কারা সদর দপ্তরে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, দেশের কারাগারগুলোতে ধারণ ক্ষমতা 45,000 হলেও বর্তমানে কয়েদি সংখ্যা 98,000। নরসিংদী জেলা কারাগার থেকে পলাতক 9 জঙ্গির মধ্যে 3 জনকে এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক। মনির হোসেন তপুর রিপোর্ট। কারা মহাপরিদর্শকের দায়িত্ব গ্রহণের পর গেল 2 বছর ধরে দেশের কারাগারগুলোর সংস্কার, বন্দীদের জীবনমান উন্নয়ন, প্রশিক্ষণ সহ নানা উদ্যোগের বিষয়ে জানাতে বকশীবাজারে কারা সদর দপ্তরে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন জানান, দেশের 75টি কারাগারে 98,000 বন্দী আছে, যা ধারণ ক্ষমতার দ্বিগুণের বেশি। বর্তমানে যারা কারাগারে কাজ করছেন সেই তুলনায় আরও 4 থেকে 5 গুণ বন্দী কাজ করার সুযোগ চায় বলেও জানান তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, জুলাই আন্দোলনের সময় কারাগার থেকে 2200 বন্দীর মধ্যে এখনও প্রায় 700 বন্দী পলাতক। গায়েব 166 বন্দীর নথিও নেই। 690 জন আমাদের এখনো পলাতক আছেন, তার মধ্যে 166 জনের তথ্য আমাদের কাছে আমরা এখনো রিট্রিভ করতে পারছি না নরসিংদী কারাগারের। বাকিগুলো তথ্য আমাদের কাছে আছে এবং সুনির্দিষ্টভাবে তাদের নামে মামলা করা হয়েছে। ধারণ ক্ষমতার স্বল্পতার কারণে অনেক দুর্ধর্ষ আসামিকে আলাদা করে রাখা যাচ্ছে না। কিছু দুর্বলতা থাকায় সাধারণ আসামিরা হয়তো জঙ্গিদের সংস্পর্শে এসেছে, তবে চেষ্টা করা হচ্ছে তাদের আলাদা রাখার। ধারণ ক্ষমতার প্রায় দ্বিগুণের অধিক বন্দী হ্যান্ডেল করছি, মানে যে কারণে আমাদের আবাসন একটা বড় সমস্যা। যদি এমন কোনো প্রভিশনস থাকতো
যেখানে আমরা আসলে তাদেরকে একদম আলাদা করে রাখতে পারতাম। বাট কারাগারে আমাদের যে বর্তমানে যে অবস্থা, তাতে আসলে একদম অ্যাবসলিউটলি সেগ্রিগেট করে কাউকে রাখা যাচ্ছে না। হয়তোবা সেই ওই ওয়ার্ড অথবা সেই বিল্ডিংয়ে থাকার কারণে কোনো না কোনোভাবে সংশ্লিষ্টতা এসেছে। কারাগারে থাকা আওয়ামী লীগ নেতারা মোবাইলে কথা বলছেন, এটি স্বীকার করে কারা মহাপরিদর্শক জানান এই প্রবণতা কমে এসেছে, তাদেরকে অতিরিক্ত কোনো সুবিধা দেওয়া হচ্ছে না। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। বাজারে জিনিসপত্রের দাম স্থিতিশীল আছে বলে মনে করছেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, মৌসুম শেষের কারণে কিছু সবজির দাম বেড়েছে, এর ফলে কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছেন বলে দাবি করেছেন কৃষিমন্ত্রী। তিনি জানান, বর্ষা মৌসুমে কাঁচামরিচ, টমেটো, আদা আমদানি বন্ধে আধুনিক পদ্ধতিতে ফলন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষিমন্ত্রী বলেন, সারের পর্যাপ্ত মজুদ থাকার পরও ষড়যন্ত্র করে সংকট দেখানো হচ্ছে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। বিরোধী দলে থাকলে জিনিসপত্রের দাম বাড়াকে অযৌক্তিক মনে হলেও সরকারে এলে সেটি হয়ে যায় যৌক্তিক। এখনও তেমনটাই দেখা যাচ্ছে। বাজারে ৮০ টাকার কমে সবজি মিলছে না। কৃষিমন্ত্রী বলছেন, তিনি নিজেও বাজার করেন। বর্ষার কারণে সবজির দাম বেশি, এতে ন্যায্য মূল্য পাচ্ছেন কৃষকরা। আমি প্রত্যেকদিন বাজারে যাই, আমার গাড়িতে একটা ব্যাগ সবসময় থাকে। হ্যাঁ, আসেন আপনি এই মুহূর্তে কৃষি পণ্যের যে দাম আছে, এটার রেনি সিজনে বিশেষ করে ভেজিটেবল উৎপাদন করা খুব সহজ কাজ না। আর যে দামটা আছে আপনার দৃষ্টিতে এখন বললে তো সাংবাদিকদের, আপনারাও সাংবাদিক, কত টাকা দাম আছে? ৮০ টাকা, ১০০ টাকা, এই তো এইটাই তো। একটা কৃষক ৮০ টাকা ১ কেজি করলা ফলাইতে কয় টাকা খরচ হয় একটু দেখেন না, ব্যাটারও তো ফ্যাট আছে। কৃষিমন্ত্রী বলেন, দেশে সারের সংকট নেই, এটা নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। বর্ষা মৌসুমে কাঁচামরিচ, টমেটো, আদা যাতে আমদানি করতে না হয় সেই উদ্যোগ নিয়েছে সরকার। সারে কোনো রকম কোনো শর্টেজ নাই, সাপ্লাস আছি আমরা অনেক। এটা প্ল্যান ওয়াইজ ষড়যন্ত্রের অংশ। এটা এগ্রিকালচার কান্ট্রি, কোনো এগ্রিকালচার পণ্য আমদানির তো প্রশ্নই আসে না। আগামী দিনে সরকারের মূল পলিসি, প্রধান রপ্তানিযোগ্য পণ্য হবে এগ্রিকালচার পণ্য। এদিকে বাণিজ্যমন্ত্রী বলছেন, উৎপাদন খরচ বেশি হওয়ায় বাজারে কিছু জিনিসের দাম বেড়েছে। আমরা দ্রব্যমূল্য একটা স্থিতিশীলতার মধ্যে রাখতে পেরেছি। বাজারের সবজি আপনার ৬০ থেকে ৮০ টাকা কেজি, এটা কি আপনি স্থিতিশীল বলছেন? না ভাই, আপনার একটা জিনিস বুঝতে হবে যে সবজিটা হলো শীতের উৎপাদন। আপনি যদি অফ সিজনে গিয়ে বলেন এখন আমাকে আম এনে দেন ৪০ টাকা কেজিতে, এটা যাকে বলবেন তার প্রতি আপনি সুবিচার করবেন না। এর আগে সচিবালয়ে ভারতীয় ব্যবসায়ীদের সাথে বৈঠক করেন বাণিজ্যমন্ত্রী। তারা বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর প্রস্তাব দেন। দুদেশের স্বার্থেই বাণিজ্যিক সম্পর্ক আরও ভালো করা উচিত বলে মনে করছেন বাণিজ্যমন্ত্রী। দুই দেশের উন্নতির স্বার্থেই ব্যবসায়িক সম্পর্ক, বিনিয়োগ সম্পর্ক, ট্রেড রিলেশন, এটি যত বেশি আগানো যায় সেটি ভালো। সীমান্ত হাট চালুর বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি। তখন আপনাকে এই ফলাফলটা বলতে পারবো। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে মিয়ানমারের সাথে চুক্তি করে আওয়ামী লীগ সরকার সংকটের ১২টা বাজিয়ে গেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে গণমাধ্যমকে তিনি বলেন, রোহিঙ্গার সংখ্যা নিয়ে মিয়ানমারের দেয়া তথ্যে বিভ্রান্তি আছে বলে দেশটির রাষ্ট্রদূতকে জানানো হয়েছে। বাংলাদেশে আল কায়দা ইস্যুতে জাতিসংঘের রিপোর্ট ফ্যাসিবাদের প্রোপাগান্ডা বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর তথ্যমতে বাংলাদেশে বর্তমানে আশ্রয় নেয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যা ১২ লাখেরও বেশি। তবে সম্প্রতি মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে ৭ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীর তথ্য যাচাই বাছাই করে মাত্র ৩ লাখ শনাক্ত করা হয়েছে। মঙ্গলবার এ বিষয়ে কথা বলতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে আনা হয় ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ইউকিয়াও সোয়েমোয়েকে। আলোচনা হয়েছে। ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, রোহিঙ্গাদের সংখ্যা নিয়ে যে তথ্য দিয়েছে মিয়ানমার তা সঠিক নয়।
আলোচনা হয়েছে যে মিয়ানমারের দিক থেকে যে স্টেটমেন্টটা করা হয়েছে সেখানে সংখ্যার কিছু বিভ্রাট আছে, যেটার সাথে বাংলাদেশের সরকার বা পররাষ্ট্র মন্ত্রণালয় একমত না। আমাদের সাথে কথা হয়েছে, মিয়ানমারের অ্যাম্বাসেডর আমাদেরকে আশ্বস্ত করেছে যে মিয়ানমার সরকারের সাথে উনি কথা বলবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় জাতিসংঘের হস্তক্ষেপে বহুপক্ষীয় চুক্তির মাধ্যমে রোহিঙ্গা প্রত্যাবাসন করা হয়েছিল। তবে আওয়ামী লীগ সরকার এই দফায় দ্বিপক্ষীয় চুক্তি করায় সমস্যা আরও ঘনীভূত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। শেখ হাসিনার সরকার দ্বিপক্ষীয় চুক্তি করে এটা 12টা প্রথমেই বাজিয়ে দিয়েছিল। হ্যাঁ, যখন বিএনপি সরকার রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশন করেছিল তখন প্রথমেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় উনি একটা ট্রাইপার্ট্রিট এগ্রিমেন্ট করেছিলেন। জাতিসংঘ ওয়াজ এ ভেরি অ্যাক্টিভ পার্ট অফ দ্যাট এগ্রিমেন্ট। আন্তর্জাতিক চাপ যে প্রয়োগ করতে হবে মিয়ানমার সরকারের উপরে, আরাকান আর্মির উপরে, আমরা সবসময় বলছি। এ সময় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সাম্প্রতিক প্রতিবেদনে বাংলাদেশে আল কায়দার নেটওয়ার্ক গড়ে উঠছে বলে দেয়া তথ্যের সমালোচনা করেন প্রতিমন্ত্রী। ফ্যাসিবাদ সরকার এটা খুব ভালো করতে পারে এবং এটা তাদেরও একটা প্রপাগান্ডা হতে পারে, তো সুতরাং সেটা আমাদের খতিয়ে দেখতে হবে এবং এটার উপরে আমার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো ডেটা নাই যেটার উপরে ভিত্তি করে আমি কথা বলবো। এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো কোনো হালনাগাদ তথ্য নেই বলে জানান শামা ওবায়েদ। প্রাইম মিনিস্টারের ভিজিট যখন যেই দেশে ঠিক হবে প্রাইম মিনিস্টারের অফিস থেকে আপনারা জানতে পারবেন। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। সিলেট বিভাগের চা বাগান শ্রমিকদের মধ্যে 20,000 রেইনকোট বিতরণ কার্যক্রমের সূচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেসরকারি খাতে সামাজিক দায়বদ্ধতা তহবিলের সহায়তায় এই রেইনকোট বিতরণ করা হচ্ছে। সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে 10 চা শ্রমিকের হাতে রেইনকোট তুলে দেন সরকার প্রধান। এ সময় শ্রমিকদের খোঁজ খবর নেন তিনি। তারেক রহমান বলেন, সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান সম্ভব। তিনি বলেন, মানবিক ও সামাজিক যে কোনো উদ্যোগে বেসরকারি খাতকে সার্বিক সহায়তা দেবে সরকার। সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার চা বাগানগুলোতে কর্মরত শ্রমিকদের প্রতিকূল আবহাওয়ায় সুরক্ষা এবং নিরাপদ কর্মপরিবেশ তৈরিতে সমাজ কল্যাণ মন্ত্রণালয় এমন উদ্যোগ নিয়েছে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ 10,000, শেভরন বাংলাদেশ 5,000 এবং পাণ্ডুঘর গ্রুপ 5,000 রেইনকোট দেবে। চা শ্রমিকদের পক্ষ থেকে এই উদ্যোগে প্রধানমন্ত্রী এবং প্রতিষ্ঠানগুলোর প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। শ্রমিকরা চা পাতা উপহার দেন তারেক রহমানকে। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রী এবং বেসরকারি খাতের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী অনুধাবন করেছেন যে চা শ্রমিকদের এই কাজ করতে গেলে তাদের সত্যিকার অর্থে বৃষ্টি থেকে নিরাপদ রাখা, যাতে অসুখ বিসুখ কম হয় এবং তারা যাতে সুস্থ থাকতে পারে, সেই লক্ষ্যেই কিন্তু উনি ওই দিন দিক নির্দেশনা দেওয়ার কারণেই সবার সহযোগিতায় কর্মসূচি বাস্তবায়ন করতে পেরেছি। পর্যায়ক্রমে যাতে সকল শ্রমিককেই একটি রেইনকোট দেওয়া যায় সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য উনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন। সেই অনুযায়ী যে 20,000 পাওয়া গেছে, সেই 20,000 আমরা আগামীকালকে বা পরশুর মাঝেই প্রতিটি চা বাগানে এমপি সাহেবদের তত্ত্বাবধানে শ্রমিকদের সংগঠন আছে, তাদের মাধ্যমে আমরা চা শ্রমিকদের মাঝে সরাসরি বিতরণ করব। রাজনীতি এখন ব্যবসায় পরিণত হয়েছে। সেই অবস্থান থেকে সরে এসে সরকারকে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। রাজধানীর নয়াটোলায় কাদেরিয়া পার্টি সেন্টারে জুলাই শহীদ স্মরণ সভায় তিনি এই আহ্বান জানান। তিনি বলেন, সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে দলীয় বিবেচনা না করে দলমত নির্বিশেষে সব মানুষের দোরগোড়ায় নিয়ে যেতে হবে। রাজনীতি অনেকের কাছে দ্রুত ক্ষমতা এবং অর্থবিত্ত গড়ে তোলা, টাকা পয়সা কামানোর একটা মাধ্যম। আমি বলেছি রাজনীতি আমার এরকম কোনো পেশা না, এটা কোনো ব্যবসা না। আমি বলেছি রাজনীতি আমার কাছে ইবাদতের মতো। সরকারের মধ্যে বিএনপি পুরোটা ঢুকে যাচ্ছে, মেহরবানি করে সরকারের মধ্যে বিএনপিকে পুরোটা ঢুকাই দিয়ে না। সরকারও ঢুকবে, বিএনপিও ঢুকবে। এটা নিয়ে কোনো দলীয়করণ, কোনো দলবাজি, এটা বিএনপি, আশা করি বিএনপি করবে না এবং সরকার করবে না। আপনারাও এই ব্যাপারে সহযোগিতা করবেন। ভূমিকম্প সহনশীল ভবন নির্মাণে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর তাগিদ দিয়েছে জাপানের কাওয়াই গ্রুপ। রাজধানী গুলশানের একটি হোটেলে বিল্ডিং ইনফরমেশন মডেলিং BIM এবং ভূমিকম্প প্রতিরোধে প্রযুক্তি শীর্ষক সেমিনারে একথা বলেন বক্তারা। তারা জানান, জাপানে ভূমিকম্প সহনশীল ভবন নির্মাণে প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ত্রিমাত্রিক মডেলিংয়ের মাধ্যমে নির্মাণ কাজ শুরুর আগেই নকশার ভুল ও সম্ভাব্য ঝুঁকি শনাক্ত করা সম্ভব।
এতে ভবন নির্মাণের সময় ও ব্যয় কমানোর পাশাপাশি নিরাপত্তা বাড়ানো যায়। অনুষ্ঠানের প্রকৌশলী, স্থপতি, শিক্ষক, শিক্ষার্থী ও নির্মাণ সংশ্লিষ্ট পেশাজীবীরা উপস্থিত ছিলেন। এবার আন্তর্জাতিক সংবাদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশুদের আসক্তি তৈরি, মানসিক স্বাস্থ্যের ক্ষতি এবং ১৩ বছরের কম বয়সীদের ব্যক্তিগত তথ্য বেআইনিভাবে সংগ্রহের অভিযোগে মেটা প্ল্যাটফর্মসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ফেডারেল আদালতে বিচার শুরু হয়েছে। ক্যালিফোর্নিয়া, কলোরাডো, কেন্টাকি ও নিউ জার্সির অ্যাটর্নি জেনারেলরা যৌথভাবে মেটার বিরুদ্ধে $1.4 ট্রিলিয়ন ক্ষতিপূরণ ও ফেসবুক, ইনস্টাগ্রামের অ্যালগোরিদম ডিজাইনে আমূল পরিবর্তনের আবেদন জানিয়েছেন। ইউএস ডিস্ট্রিক্ট জাজ ইভান গঞ্জালেজ রজার্সের আদালতে এই হাই প্রোফাইল ট্রায়াল 6 থেকে 8 সপ্তাহ স্থায়ী হতে পারে, যেখানে মেটা সিইও মার্ক জাকারবার্গকে বিচারের মুখোমুখি হতে হবে। তবে মেটা কর্তৃপক্ষ তাদের প্রোডাক্ট সেফটি প্রোটোকল ও প্ল্যাটফর্ম মনিটরিং ব্যবস্থার পক্ষে শক্ত আইনি লড়াইয়ের প্রস্তুতি নিয়েছে। তরুণদের খেলাধুলায় আগ্রহী করতে ইফাদ পিলো চিপসের উদ্যোগে বাংলাদেশে এসেছেন আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি ক্লদিও ক্যানিজিয়া। ইফাদ পিলো চিপস প্রেজেন্টস ঢাকা ইন্টার স্কুল চ্যাম্পিয়ন্স লিগের গ্র্যান্ড ফাইনালে অংশ নেন এই ফুটবল কিংবদন্তি। তার উপস্থিতি হাজারো তরুণ ফুটবল প্রেমীর মাঝে সৃষ্টি করে এক বিশেষ অনুপ্রেরণা। ঢাকার 36টি স্কুলের অংশগ্রহণে এই টুর্নামেন্টে তরুণ ফুটবলাররা নিজেদের প্রতিভা ও দক্ষতা তুলে ধরার সুযোগ পায়। ফাইনালে বিআইটি স্কুলকে 3-0 ব্যবধানে হারিয়ে নৌবাহিনী কলেজ ঢাকা চ্যাম্পিয়ন হয়। অনুষ্ঠানে ইফাদ মাল্টি প্রোডাক্টস লিমিটেডের সিইও কাজী আরিফ জামান বলেন, তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতেই এই উদ্যোগ। ক্যারিজিয়া ফুটবলের প্রতি বাংলাদেশের মানুষের গভীর ভালোবাসার প্রশংসা করেন। অনুষ্ঠানে বাংলাদেশের আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। এবার খেলার খবর। ডারউইনে ইতিহাস গড়ার পর এবার ম্যাকাইতে শান্ত মিরাজরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে কুইন্সল্যান্ডের শহরটিতে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম টেস্টের দুর্দান্ত পারফরম্যান্সে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে টাইগাররা। বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচ দিয়ে অস্ট্রেলিয়ার 12তম টেস্ট ভেন্যু হিসেবে আত্মপ্রকাশ করবে ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারিনা। স্টেডিয়ামটির আসন সংখ্যা 10,000। ডারউইনে হারের পর সিরিজ বাঁচাতে আসন্ন টেস্ট অস্ট্রেলিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ম্যাচটি ঘিরে অস্ট্রেলিয়ানদের মধ্যে তৈরি হয়েছে তুমুল আগ্রহ। এরই মধ্যে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের সব টিকিট বিক্রি হয়ে গেছে। শেষ করার আগে বিআরবিকে বলছে সংবাদ শিরোনাম আরও একবার। প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ভারত অধীর আগ্রহে অপেক্ষা করছে বললেন দীনেশ ত্রিবেদী। সবার আগে বাংলাদেশ স্লোগানে একাত্মতা প্রকাশ। ঢাকা দিল্লি বাণিজ্য অগ্রগতি দুই দেশের রাজনৈতিক সম্পর্কে ভূমিকা রাখবে, ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধি দলের আশা। একসাথে কাজ করতে আগ্রহী এফবিসিসিআই। কর ব্যবস্থাপনা, দুর্নীতি ও হয়রানিমুক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রীর। বিদেশি সহায়তায় নির্ভরতা কমিয়ে রাজস্ব আহরণে অভ্যন্তরীণ আয়ের উৎস খোঁজার আহ্বান। এবং বাজারে নিত্যপণ্যের দাম স্থিতিশীল, দাবি বাণিজ্যমন্ত্রীর। বেড়েছে কিছু সবজির দাম, সারের পর্যাপ্ত মজুদের পরও ষড়যন্ত্র করে সংকট দেখানো হচ্ছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ।